পীরে কামিল পর্ব সংখ্যা ২৪। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তাই ডেকেছি। সিকান্দার উসমান হাসিমুখে ছেলেকে বসতে ইশারা করেন। স্ত্রী তাইবার সঙ্গে তিনি লাউঞ্জে বসেছিলেন। সালার তার ফোন কল পেয়ে এই উইকেন্ডে ইসলামাবাদ এসেছে। সিকান্দার উসমান আদরের চোখে তার তৃতীয় ছেলের দিকে তাকালেন। কিছুক্ষণ আগে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কাপড় বদলে এসেছে ও। পরনে সাদা পাঞ্জাবি আর পায়ে বাড়িতে পরা কালো জুতো। নিজের সাধারণ বেশভূষায়ও তাকিয়ে দেখার মতো। হয়তো এটা ওর চেহারার গাম্ভীর্য, বা তিনি আজ বহু বছর পর ছেলেকে এত মনোযোগ দিয়ে দেখছিলেন। স্বীকার করেন ছেলের ব্যক্তিত্বে অনেক স্থিরতা ও অভদ্রতা এসেছে। কখনো ভাবেননি এই ছেলের জন্য সোশ্যাল সার্কেলে তিনি এত গুরুত্ব ও সম্মান পাবেন। অনেক জায়গায় তার পরিচয় এখন সালার সিকান্দারের বাবা হিসেবে হয়। এটা তার জন্য অবাক করা আনন্দের মতো। পুরো টিন এজে তাকে বাজেভাবে বিব্রত আর বিরক্তি করেছিল ও। একটা সময় ছিল যখন তার মনে হতো এই ছেলের ভবিষ্যৎ সবচেয়ে অন্ধকার, সমস্ত অসাধারণ প্রতিভা সক্ষমতা থাকা সত্ত্বেও। কিন্তু আজ তার অনুমান আশঙ্কা সব ভুল প্রমাণিত হয়েছে। তাইবা সিকান্দার শুকনো ফলের প্লেট ছেলের দিকে এগিয়ে দেন। সালার কয়েকটা কাজু বাদাম নেই। আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। কাজু বাদাম মুখে দিতে গিয়ে থেমে যায় সালার। মুখের হাসিও অদৃশ্য। সিকান্দার উসমান আর তাইবা বেশ খোশ মেজাজে। এখন তোমার বিয়ে করে নেওয়া উচিত সালার, সিকান্দার উসমান বললেন। সালার তাদের অগোচরে হাতে থাকা কাজু বাদাম শুকনো ফলের প্লেটে রেখে দেয়। আমি আর তাইবা অবাক হচ্ছি, এত প্রস্তাব তোমার ভাইয়ের মধ্যে কারো জন্য আসেনি যতটা তোমার জন্য আসছে। সিকান্দার উসমান খুব আনন্দের সাথে বললেন, ভাবলাম তোমার সঙ্গেও কথা বলে দেখি। ও চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। জাহিদ হামদানিকে চেনো? সিকান্দার উসমান একজন বড় মাল্টিন্যাশনাল কোম্পানির হেডের নাম বললেন। হ্যাঁ, তার মেয়ে আমার কলিগ। রিমসা নাম হয়তো। জি। কেমন মেয়ে? বাবার মুখভঙ্গির দিকে স্থির চোখে তাকানো সালার। তার উদ্দেশ্য খুব স্পষ্ট। ভালো, কিছুক্ষণ পরে বলল ও। তোমার পছন্দ কোন ক্ষেত্রে? রিমসার প্রপোজালের কথা বলছি। সিকান্দার উসমান গম্ভীর হয়ে বললেন, জাহিদ গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে আমার সঙ্গে বারবার কথা বলছে। তার স্ত্রীকে নিয়ে কয়েকবার আমাদের বাড়িতে এসে গেছে। আমরাও তাদের বাড়ি দেখে এসেছি। গত উইকেন্ডে রিমসার সঙ্গেও দেখা হয়েছিল। আমার আর তাইবার খুব পছন্দ হয়েছে। ওয়েল বিহেভড মেয়ে। তোমার সঙ্গেও ভালো বন্ধুত্ব। তাদের ইচ্ছে বরং জোর তোমার মাধ্যমে দুই ফ্যামিলির মাঝে একটা সম্পর্ক তৈরি হোক। পাপা, রিমসার সঙ্গে আমার বন্ধুত্ব নেই, সালার নিস্তেজ কণ্ঠে বলল। আমার কলিগ, জানাশোনা আছে। এর মাঝে সন্দেহ নেই যে খুব ভালো মেয়ে, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। তুমি অন্য কোথাও ইন্টারেস্টেড? সিকান্দার উসমান জিজ্ঞেস করলেন। সালার চুপ। সিকান্দার আর তাইবা দৃষ্টি আদান প্রদান করেন। তোমার অন্য কোথাও আগ্রহ থাকলেও আমাদের অসুবিধা নেই, বরং আমরা আরো খুশি হয়ে সেখানে তোমার বিয়ের কথাবার্তা সামনে আগাবো। নিশ্চিন্ত থাকতে পারো এই ব্যাপার নিয়ে। আমাদের কোনো জোর নেই তোমার উপর। সিকান্দার উসমান নরম ভাবে বললেন। আমি অনেক বছর আগেই বিয়ে করে ফেলেছি। দীর্ঘ নীরবতার পর মাথা নিচু করে মৃদু স্বরে বলল সালার। সিকান্দার উসমানের কোনো অসুবিধা হলো না ছেলের ইশারা কোন দিকে তা বুঝতে। তার চেহারায় গাম্ভীর্য এসে পড়ে। ইমামার কথা বলছো? সালার এবারও নীরব। সিকান্দার উসমান অনেকক্ষণ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন। এত বছর ধরে এজন্য বিয়ে করছো না? তিনি হতভম্ব। তার ধারণা ছিল ইমামাকে ভুলে গেছে ও। সব মিলিয়ে ৮ বছর পুরনো কাহিনী। ইমামা এতদিনে বিয়ে করে নিয়েছে, জীবন আরামে কাটাচ্ছে। তোমার সঙ্গে ওর বিয়ে তো সে কবেই শেষ হয়ে গেছে। না পাপা, ওর সঙ্গে আমার বিয়ে শেষ হয়নি। খালার মাথা তোলে। নিকাহ নামায় তুমি তালাকের হক দিয়েছিলে। আমার যতদূর মনে পড়ে তুমি ওকে খুঁজছিলে যাতে তালাক দিতে পারো। সিকান্দার উসমান ছেলেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। খুঁজেছি, কিন্তু পাইনি। আর ইমামা জানে না যে তালাকের হক ওর কাছে আছে। তাই যেখানেই থাকুক এখনো আমার স্ত্রী হয়েই আছে।
সালার ৮ বছর শেষ হয়ে গেছে। এটা ১-২ বছরের ব্যাপার না। হতে পারে জেনে গিয়েছিল তালাকের হক ওর কাছে আছে। এটা সম্ভব না যে ও এখনো তোমার স্ত্রী হয়ে আছে। সিকান্দার উসমান কিছুটা অস্থির হয়ে বলেন, আমি ছাড়া অন্য কেউ এ বিষয়ে বলতে পারার কথা না। আর আমি ওকে বলিনি। তাই যতদিন ও আমার বিয়ের অধিকারে থাকবে অন্য কোথাও বিয়ে করব না। তোমার কন্টাক্ট আছে ওর সাথে? না। ৮ বছর ধরে তোমার সঙ্গে ওর কোনো কন্টাক্ট নেই। সারা জীবন যদি এমন হয় তাহলে কি করবে? চুপ থাকে। এই প্রশ্নের উত্তর ওর কাছেও নেই। সিকান্দার উসমান কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করেন। আমাকে কখনো বলেনি মেয়েটার সাথে তুমি ইমোশনালি ইনভলভ। বলেছিলে সাময়িক সময়ের জন্য সাহায্য করেছো। মেয়েটা অন্য কাউকে বিয়ে করতে চায়, ইত্যাদি ইত্যাদি। সালার এবারও চুপ। সিকান্দার উসমান ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি তার এই তৃতীয় ছেলেকে কখনো চিনতে পারেননি। ওর মনে কি চলে সে অবধি কখনো পৌঁছাতে পারেনি। যে মেয়ের জন্য ৮ বছর নষ্ট করেছে, বাকি জীবন নষ্ট করতেও প্রস্তুত। সে মেয়ের প্রতি অনুভূতির গভীরতা কত তীব্র তা এখন আর শব্দে প্রকাশের দরকার ছিল না। রুমে নীরবতার একটা লম্বা সময় কাটে। সিকান্দার উসমান উঠে ড্রেসিং রুমে গেলেন। ফিরলেন কয়েক মিনিট পর। সোফায় বসে একটা খাম সালারের দিকে বাড়িয়ে দেন। সালার জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, খাম হাতে নেই। ইমামা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ও শ্বাস নিতে পারল না। ৫ বছর আগের কথা। তোমার সাথে কথা বলতে চেয়েছিল। নাসেরা ফোন তুলে ইমামার গলা চিনে ফেলে। তুমি তখন পাকিস্তানে। নাসেরা তোমার বদলে আমাকে ডাকে। ইমামা তোমার সঙ্গে কথা বলতে চায়। আমি ওকে বলেছি তুমি মারা গেছো। আমি চাইনি ও তোমার সঙ্গে যোগাযোগ করুক। যে বিপদ থেকে একবার পিছু ছাড়িয়েছি তাতে গিয়ে আবার পড়ি। জানতাম ও আমার কথায় বিশ্বাস করবে, কারণ তুমি বহুবার আত্মহত্যার চেষ্টা করেছো। ওয়াসিমের বোন, তাই এসব ওর জানার কথা। তাছাড়া এমন এক চেষ্টার সাক্ষী তো ও নিজেই। আমি ওকে নিকাহ নামায় থাকা তালাকের হকের কথা বলতে পারিনি। না সে তালাক নামার কথা, যা তোমার হয়ে তৈরি করিয়ে রেখেছিলাম। যখন তোমাকে আমেরিকা পাঠাচ্ছিলাম তখন একটা সাদা কাগজে সাইন রাখি, যাতে প্রয়োজনে তালাকনামা তৈরি করাতে পারি। এটা বেআইনি বা নাজায়েজ তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। তৈরি করিয়ে রাখি তা। ইমামাকে এ ব্যাপারে বলে পেপার পাঠিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ফোন কেটে দেয় ও। নাম্বার ট্রেসড আউট করিয়ে জানি একটা পিসিওর। কিছুদিন পর পোস্টের মাধ্যমে ২০,০০০ টাকার ট্রাভেলস চেক আর একটা চিরকুট পাই। হয়তো তুমি ওকে কোনো টাকা দিয়েছিলে, তা ফেরত পাঠিয়েছে। তোমাকে না বলার কারণ আমি চাইনি তুমি আবার ঝামেলায় পড়ো। ইমামার ফ্যামিলিকে নিয়ে আমি ভয়ে ছিলাম, শঙ্কায় ছিলাম তারা তোমার ক্ষতি করতে পারে। অপরদিকে চেয়েছি তুমি কেরিয়ারে ফোকাস থাকো। খাম হাতে রক্তশূন্য চেহারা নিয়ে তার কথা শুনছিল সালার। কেউ যেন খুব ধীরে ধীরে ওর শরীর থেকে প্রাণ বের করে নিয়েছে। খামটা টেবিলের উপর রাখলো। চাইনি বাবা মা ওর হাতের কাঁপুনি দেখে ফেলুক, কিন্তু তারা দেখে ফেলেছিল। কয়েক মুহূর্তের জন্য ওর ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়। মূর্তির মতো সামনের টেবিলে হাতের নিচে থাকা খামের দিকে তাকিয়ে থাকে। টেবিলের উপর রেখেই ভেতরে থাকা কাগজ বের করে। প্রিয় সিকান্দার আঙ্কেল, আপনার ছেলের মৃত্যু সংবাদ আমি খুব দুঃখিত। আমার কারণে আপনাদেরকে অনেক কিছু কষ্ট করতে হয়েছে। আমি এজন্য ক্ষমা প্রার্থী। সালারে কিছু টাকা ফিরিয়ে দেওয়ার ছিল, তা আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম। খুদা হাফেজ। ইমামা হাসিম। সালারের মনে হলো ও সত্যিই মরে গেছে। ফ্যাকাশে চেহারা নিয়ে কাগজ খামে রেখে দেয়। কিছু না বলে খাম হাতে নিয়ে উঠে দাঁড়ায়। সিকান্দার আর তাইবা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। যখন বাবার পাশ দিয়ে যাচ্ছিল তিনি উঠে দাঁড়ান। সালার। ও থামলো। সিকান্দার ওসমান ছেলের কাঁধে হাত রাখলেন। যা হয়েছে অনিচ্ছাকৃত। আমি জানতাম না তুমি যদি কখনো ইমামার ব্যাপারে নিজের অনুভূতির কথা আমাকে বলতে, তাহলে কখনো এমন করতাম না। বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতাম বা তোমার সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দিতাম। আমাকে নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ রেখো না মনে। সালার মাথা তুলল না। তার সাথে দৃষ্টি মেলাই না, সামান্য মাথা নাড়ে। তাকে নিয়ে ওর কোনো অভিযোগ নেই। সিকান্দার উসমান কাঁধ থেকে হাত সরিয়ে নেন। ও দ্রুত রুম ছেড়ে চলে যায়।
তিনিও চেয়েছেন ও যাতে সেখান থেকে চলে যায়। ওর ঠোঁটগুলো বাচ্চাদের মতো কাঁপতে দেখেছেন, যা বারবার চেপে ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। আর কয়েক মিনিট এখানে থাকলে হয়তো ফুঁপিয়ে কেঁদে উঠত। তিনি নিজের অনুশোচনা বাড়াতে চাননি, তাই বা পুরো কথোপকথনে হস্তক্ষেপ করেনি। কিন্তু সালাদ চলে যাওয়ার পর স্বামীকে হালকা করার চেষ্টা করেন। দুশ্চিন্তা করো না, তুমি যা করেছো ওর ভালোর জন্য করেছো, ও বুঝবে তা। স্বামীর চেহারা দেখে মানসিক অবস্থা অনুমান করতে পারছিলেন। সিকান্দার উসমান সিগারেট জ্বালিয়ে রুমে পায়চারি করতে থাকে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ছেলেকে জিজ্ঞেস না করে, না বলে এসব করা উচিত হয়নি। ইমামাকে এমন মিথ্যে বলা উচিত হয়নি। আমি কথা শেষ না করেই নিরুপায় ভঙ্গিতে হাত মুঠো করে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন। গাড়ি খুব সাবধানে রাস্তা দিয়ে পিছলে যাচ্ছে। বহু বছর পর রাতের এই প্রহরে গাড়ি চালাচ্ছে সালার। সেই রাতটা স্থির চিত্রের মতো চোখের সামনে ভাসছিল। মনে হচ্ছিল মাঝের ৮ বছর উড়ে অদৃশ্য হয়ে গেছে। সব কিছু এখানেই আছে এখনো। কেউ যেন নীরবে ওর পাশের সিটে বসল। নিজেকে কল্পনায় হারিয়ে যেতে দেয় ও। ঘাড় ঘুরিয়ে পাশের সিটের দিকে তাকায় না। কল্পনাকে বাস্তব হতে দিল জেনে শুনে খোলা চোখে। কেউ এখন হেঁচকে তুলে কাঁদছে ওর পাশে। প্রিয় সিকান্দার আঙ্কেল, আপনার ছেলের মৃত্যু সংবাদে আমি খুব দুঃখিত। আমার কারণে আপনাদেরকে কিছু বছর অনেক কষ্ট করতে হয়েছে। আমি এই জন্য ক্ষমা প্রার্থী। স্যালারি কিছু টাকা ফিরিয়ে দেওয়ার ছিল, তা আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম। খুব খুদা হাফেজ। ইমামা হাসিম। চিরকুটের বাক্যগুলো মস্তিষ্কে প্রতিধ্বনিত হয়। সিকান্দার উসমানের রুম থেকে বেরিয়ে অনেকক্ষণ চিঠি হাতে নিজের রুমে বসেছিল। ইমামাকে কোনো টাকা দেয়নি ও, কিন্তু জানে ইমামা কোন ঋণ পরিশোধ করেছে, মোবাইলের দাম আর কলের বিল। শূন্য মস্তিষ্কে নিজের বিছানায় বসে মৃদু অন্ধকার রুমের জানালা দিয়ে ইমামাদের বাড়ির দিকে তাকায়। সমস্ত পৃথিবী যেন হঠাৎ করে ওর জন্য নশ্বর সবকিছু থেকে শূন্য হয়ে গেছে। চিরকুটের উপরে তারিখ পড়ল, ইমামা বাড়ি ছাড়ার প্রায় ২.৫ বছর পর পাঠানো এটা। ২.৫ বছর পর ইমামা যদি ২০,০০০ টাকা পাঠাতে পারে, এর মানে যেখানে থাকুক ভালো আছে। অন্তত ইমামাকে নিয়ে ওর করা সবচেয়ে বাজে আশঙ্কা সঠিক প্রমাণিত হয়নি, এই জন্য খুশি ছিল ও। কিন্তু ইমামা যদি সত্যি বিশ্বাস করে সালার মরে গেছে, এর মানে ওর জীবন থেকেও বেরিয়ে গেছে। এর অর্থ কি দাঁড়ায় সালার তা জানে। কয়েক ঘন্টা ওভাবেই বসেছিল। তারপর না জানি কি মনে এলো, ব্যাগ প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এখন সেই রাস্তায়। একই কুয়াশা, একই আবহাওয়া। সবকিছু ধোঁয়া বা কুয়াশার মতো লাগছে। কয়েক ঘন্টা পর সেই হোটেলের মতো সার্ভিস স্টেশনে পৌঁছে গাড়ি থামায়। কুয়াশার চাদরে ঢাকা বিল্ডিংটা এখন পুরো বদলে গেছে। গাড়ি মোড় ঘুরিয়ে ভেতরে নিয়ে আসে। দরজা খুলে বাইরে বের হয়। ৮ বছর আগের মতো আজও সেখানে নীরবতার রাজত্ব। শুধু লাইটের সংখ্যা আগের চেয়ে বেশি এখন। হর্ন দেয়নি, তাই ভেতর থেকে কেউ বের হয়নি। বারান্দায় এখন আর সেই পানির ড্রাম নেই। বারান্দা দিয়ে ভেতরে ঢোকে ও। ভেতরে থেকে একজন লোক বেরিয়ে আসে। লোকটা কিছু বলার আগে তাকে বলল, আমার ১ কাপ চা লাগবে। লোকটা হাই তুলল, আসুন। সালার ভেতরে ঢোকে। এটা সেই রুম, কিন্তু ভেতর কিছুটা বদলে গেছে। আগের তুলনায় টেবিল চেয়ারের সংখ্যা বেশি। রুমের অবস্থাও উন্নত হয়েছে। শুধু চা নাকি সাথে অন্য কিছুও? লোকটা ঘুরে জিজ্ঞেস করল। শুধু চা। সালার একটা চেয়ার টেনে বসে। লোকটা কাউন্টারের পেছনে গিয়ে স্টোভ জ্বালায়। কোথা থেকে এসেছেন? চায়ের কেটলি চুলার উপর রেখে জিজ্ঞেস করল। কোনো উত্তর আসে না। লোকটা মাথা ঘুরিয়ে তাকায়। দেখে চা খেতে আসা মানুষটা রুমের এক কোণার দিকে তাকিয়ে ছিল, পাথরের মূর্তির মতো প্রাণহীন আর স্থির। ও নামাজ শেষ করে সালারের বিপরীত চেয়ারে এসে বসে। কিছু না বলে টেবিলে রাখা চায়ের কাপ তুলে তাতে চুমুক দেয়। হোটেলের ছেলেটা ততক্ষণে বার্গার নিয়ে এসে তা টেবিলের উপর রাখছে। সালার তীক্ষ্ণ চোখে বার্গারের প্লেটের দিকে তাকায়, যেটা ওর সামনে রাখা হচ্ছিল। ছেলেটার প্লেট রাখা হলে সালার চামচ দিয়ে বার্গারের উপরের অংশ তুলে সতর্ক চোখে ভেতরের ফিলিং চেক করে। ছুরি তুলে ছেলেটাকে বলল, যে ইমামার সামনে বার্গারের প্লেট রাখছে,
এটা স্বামী কাবাব, ফিলিং এর উপর স্তর আলাদা করলো ও। এটা অমলেট। নিচে থাকা অমলেটটা ছুরি দিয়ে একটু উপরে তুললো। আর এটা কেচাপ। তাহলে চিকেন কোথায়? আমি তোমাকে চিকেন বার্গার আনতে বলেছিলাম না? ইমামা ততক্ষণে নীরবে বার্গার খেতে ব্যস্ত হয়ে পড়েছিল। এটাই চিকেন বার্গার, ছেলেটা হড়বড়িয়ে বলে। কেমন চিকেন বার্গার? এর মধ্যে চিকেন নেই। আমরা এটাকে চিকেন বার্গার বলি, ছেলেটা ঘাবড়ায়। আর এমনি বার্গারের মধ্যে কি দাও? ওটার মধ্যে শুধু স্বামী কাবাব থাকে, ডিম থাকে না। আর একটা ডিম দিলে এমনি বার্গার চিকেন বার্গার হয়ে গেল। কারণ ডিম থেকে মুরগি বের হয় আর মুরগির মাংসকে চিকেন বলে, তাই ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এটা চিকেন বার্গার। সালার ঝাঁঝালো কণ্ঠে বলল। ছেলেটা লজ্জা পেয়ে হাসে। ইমামা এদের কথাবার্তায় মনোযোগ না দিয়ে নিজের বার্গার খাচ্ছে। ঠিক আছে, যাও, সালার বলল। ছেলেটা স্বস্তির শ্বাস ফেলে সেখান থেকে কেটে পড়ে। ছুরি আর চামচ রেখে সালার বাঁ হাতে বার্গার তুলে নেয়। ইমামা খেতে খেতে ওর বাঁ হাতে বার্গার খাওয়ার দৃশ্য বিস্ময়ের চোখে দেখে, কিন্তু বিস্ময় মুহূর্তেই মিলিয়ে যায়, আবার খেতে থাকে। সালার বার্গারে একটা কামড় দেয়, একটু চাবায়, এরপর প্লেটের উপর ছুঁড়ে ফেলে। বাজে বার্গার, তুমি কিভাবে খাচ্ছ? কোনো রকম মুখে থাকা অংশ গিলে ফেললো। ততটাও খারাপ না যতটা তোমার কাছে লাগছে, ইমামা ভাবলেশীন ভঙ্গিতে বলল। সবকিছু তোমার স্ট্যান্ডার্ড বড্ড লো ইমামা। সেটা হোক বার্গার বা স্বামী পছন্দ করা। ইমামার হাত থেকে গিয়ে ফর্সা গায়ের রং লাল হয়ে উঠল। সালারের ঠোঁটে ক্রূর হাসি। আমি জালাল আনসারের কথা বলছি, ইমামাকে মনে করিয়ে দেয়। ঠিক বলছো, আমার স্ট্যান্ডার্ড আসলে বড্ড লো, ইমামা ঠান্ডা গলায় বলে, আবার খেতে থাকে। আমি ভেবেছিলাম তুমি বার্গার আমার মুখের উপর ছুঁড়ে মারবে। সালার চাপা হাসি নিয়ে বলল। রিজিকের মতো নিয়ামতকে আমি কেন নষ্ট করব? এত বাজে বার্গারও নিয়ামত? বিদ্রুপ করে বলল ও। এই মুহূর্তে আর কি কি নিয়ামত আছে তোমার কাছে? মানুষ আদতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেই পারে না। জীবের মাধ্যমে স্বাদ নিতে পারার শক্তিও যে কত বড় নিয়ামত তারা বোঝে না। এই যে আমরা কিছু খাওয়ার পর স্বাদ অনুভব করতে পারছি, অনেক মানুষ এই নিয়ামত থেকেও বঞ্চিত। সেই সব মানুষের মধ্যে সালার সিকান্দারের নাম টপ অফ দ্য লিস্ট, তাই না? ইমামাকে কথা শেষ করতে না দিয়েই বলল ও। সালার সিকান্দার অন্তত এই ধরনের খাবার খেয়ে এনজয় করতে পারে না। লোকটা ওর সামনে এসে চায়ের কাপ রাখে। সালার চমকায়, সামনের চেয়ার খালি। সাথে আর কিছু লাগবে? লোকটা দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো। না, শুধু চা যথেষ্ট। সালার চায়ের কাপ নিজের দিকে টেনে বলে। আপনি ইসলামাবাদ থেকে এসেছেন? লোকটা জিজ্ঞেস করলো। হ্যাঁ। লাহোর যাচ্ছেন? আরেকটা প্রশ্ন। সালার মাথা নেড়ে উত্তর দিয়ে চায়ে চুমুক দেয়। লোকটার মনে হলো সামনে বসে থাকা মানুষটার চোখে হালকা আর্দ্রতা দেখেছে। আমি এখানে কিছুক্ষণ একা বসতে চাই। চায়ের কাপ টেবিলে রেখে মাথা না তুলেই লোকটাকে বলল ও। লোকটা থতমত খেয়ে কিচেনে চলে আসে। নিজের কাজ করতে করতে নজর রাখে। পুরো 15 মিনিট পর সালার উঠে রুম থেকে বেরিয়ে যেতে দেখল সে। তাই তড়িঘড়ি করে কিচেন থেকে রুমে আসে, কিন্তু ওর পেছনে যাওয়ার আগেই খালি কাপের নিচে থাকা নোট তাকে থামিয়ে দেয়। ভ্রু কুঁচকে নোটটার দিকে তাকায় সে। নোটটা হাতে নিয়ে দ্রুত রুম ছেড়ে বের হয়। সালারের গাড়ি রিভার্স হয়ে মেইন রোডের দিকে যাচ্ছে। লোকটা অবাক চোখে দূরে চলে যাওয়া গাড়ির দিকে দেখে। এরপর হাতে থাকা 1000 টাকার নোটটা বারান্দার টিউবলাইটের আলোয় ধরে। নোট আসল, কিন্তু মানুষ বোকা। টাকা পকেটে ঢুকিয়ে খুশিতে বিড়বিড় করে। সকালে নাস্তার টেবিলে সবার আগে সালারের খেয়াল আসে সিকান্দার উসমানের মাথায়। সালার কোথায়? ওকে ডাকো, কাজের লোককে বললেন। সালার সাহেব তো রাতেই চলে গেছে। সিকান্দার আর তাহিবা অসহায়ভাবে একে অপরের মুখের দিকে তাকালেন। কোথায় গেছে? গ্রামে? না, লাহোর ফিরে গেছে। সিকান্দার উসমান ছেলের নাম্বার ডায়াল করেন। মোবাইল অফ। ফ্ল্যাটের নাম্বারে ডায়াল করলেন। ওখানে আনসার কল লাগানো। ফোন কেটে দিয়ে কিছুটা চিন্তিত হয়ে আবার নাস্তার টেবিলে এসে বসেন। ফোনে কন্টাক্ট হয়নি? তাইবা জিজ্ঞেস করলেন। না, মোবাইল অফ। ফ্ল্যাটে আনসার কল। কেন চলে গেল? চিন্তা না করে নাস্তা করো, তাইবা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তুমি করো, আমার মুড নেই। সিকান্দার উসমান উঠে চলে যায়। তাইবা অসহায় নিঃশ্বাস ফেলেন। সালার ফ্ল্যাটের দরজা খুলছিল। পাশে ফুরকান। তুমি কখন এলে?
ওর পেছন পেছন ঢুকতে ঢুকতে বলল, আজ সকালে। সালার সোফার দিকে যেতে যেতে বলল, গ্রামে যাওয়ার কথা ছিল না? পার্কিং লটে গাড়ি দেখলাম, মানুষ এলে একটু জানিয়ে আসে। সালার উত্তর কিছু না বলে সোফায় গিয়ে বসে। কি হয়েছে? ফোরকান ওর চেহারা দেখে চিন্তিত গলায় বলল, কি হবে? সালার বলল, তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। কিছু না। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে তোমার কি মাথা ব্যথা করছে? মাইগ্রেন? না। সালার হাসতে চেষ্টা করে না, এতে লাভ নেই। তাহলে কি হয়েছে তোমার? চোখ লাল হয়ে আছে। রাতে ঘুমাইনি, ড্রাইভ করেছি, স্বাভাবিক ভঙ্গিতে বলল। তাহলে ফ্ল্যাটে এসে ঘুমাতে। সকাল থেকে কি করছো? কিছুই করিনি। ঘুমাওনি কেন? ঘুম আসছে না। তুমি তো স্লিপিং পিল নিয়ে ঘুমাও, তাহলে না ঘুমানোর মানে? আজকে নিতে চাইনি, অথবা ধরে নাও ঘুমাতে চাইনি। কিছু খেয়েছিলে? না, ক্ষুধা নেই। ২টা বাজছে, খাবার পাঠাচ্ছি, খেয়ে নিও। একটু ঘুমিয়ে নাও। সন্ধ্যায় বের হব আউটিং এর জন্য। না, খাবার পাঠানোর দরকার নেই, আমি এখন ঘুমাবো। সন্ধ্যায় বাইরে গিয়ে খাবো। বলতে বলতে সোফায় শুয়ে চোখের উপর হাত রাখে সালার। ফুরকান কিছুক্ষণ পর উঠে চলে যায়। তোমার শরীর ঠিক আছে? সালারের কেবিন রুমে ঢুকে জিজ্ঞেস করলো রিমসা। রিসেপশনে যাওয়ার পথে জানালা দিয়ে ওকে দেখে করিডোরে যাওয়ার পরিবর্তে রিমসা থেমে যায়। সালার কোনোই টেবিলে রেখে ২ হাতে মাথা চেপে ধরে বসে আছে। রিমসা জানতো মাঝে মধ্যে ওর মাইগ্রেনের ব্যথা উঠে। রিসেপশনে যাওয়ার বদলে দরজা খুলে ওর কেবিন রুমে ঢুকলো। ওকে দেখে সোজা হয়ে বসে সালা টেবিলের উপর রাখা একটা ফাইল নড়াচড়া করতে লাগলো। তোমার শরীর ঠিক আছে? রিমসা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, একদম ঠিক আছি। রিমসার দিকে তাকায় না সালার। রিমসা চলে যাওয়ার বদলে এগিয়ে আসে। না, তোমাকে দেখে ঠিক মনে হচ্ছে না। তুমি প্লিজ এই ফাইলটা নিয়ে যাও, আমি দেখতে পারছি না। ফাইল বন্ধ করে এগিয়ে দেয় সালার। হ্যাঁ, আমি দেখে রাখবো। তোমার ভালো না লাগলে বাসায় চলে যাও। রিমসা চিন্তিত হয়ে বলল। হ্যাঁ, আমার বাসায় চলে যাওয়াই ভালো মনে হচ্ছে। ব্রিফকেস খুলে জিনিসপত্র গুছাতে লাগলো সালার। রিমসা নীরবে তাকিয়ে থাকে। ১১টার দিকে সালার অফিস থেকে বাসায় ফিরে আসে। টানা ৪ দিন এমন অবস্থা ওর। হঠাৎ করে সবকিছু থেকে আগ্রহ উঠে গেছে। ব্যাংকে নিজের চাকরি, লামস এর লেকচার, ডক্টর সিফতে আলীর কাছে আসা যাওয়া, ফুরকানের সঙ্গে আড্ডা, গ্রামের স্কুল, ভবিষ্যতের পরিকল্পনা, কিছুই ওকে নিজের দিকে আকৃষ্ট করতে পারছিল না। যে আশা নিয়ে কয়েক বছর আগে সবকিছু ছেড়ে পাকিস্তান এসেছিল, তা এখন শেষ হয়ে গেছে। নিজেরও কখনো আন্দাজ ছিল না এই আশা ভেঙে গেলে ওর জন্য সব শেষ হয়ে যাবে। প্রতিনিয়ত নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করার চেষ্টায় যুদ্ধ করে, কিন্তু ব্যর্থ হয়। ইমামা অন্য কারো স্ত্রী হয়ে অন্য কারো বাড়িতে থাকছে। এটা সালার সিকান্দারের জন্য ঠিক ততটাই প্রাণনাশক ছিল যতটা অতীতের সে ভয়, ইমামা কোনো ভুল হাতে পড়ে গেল না তো। এমন মানসিক অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য উমরায় যাওয়ার সিদ্ধান্ত নেই। সেটাই একমাত্র জায়গা যা ওর জীবনে আসা আকস্মিক এই যন্ত্রণার অবসান ঘটাতে পারে। চ্যাপ্টার 8। সালার ইহরাম বেঁধে খানায় কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। খানায়ে কাবায় কেউ নেই, দূর দূরান্তেও কোনো ছায়া নেই। রাতের শেষ প্রহরে আকাশের চাঁদ ও তারার আলো প্রাঙ্গণের মার্বেলে প্রতিফলিত হয়ে সেখানকার সব কিছুকে এক অদ্ভুত নুরানি আলোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চাঁদ ও তারা ছাড়া সেখানে আর কোনো আলো নেই। আবার গিলাফে লেখা আয়াতগুলো কালো আবরণে অদ্ভুতভাবে জ্বলে উঠেছে। সর্বত্র জুড়ে গভীর এক নীরবতা। সেই নীরবতাকে শুধু একটা কণ্ঠ ক্ষুণ্ণ করছিল, যা ওর কণ্ঠ। মাকাবে মুলতাজিমের পাশে দাঁড়িয়ে আছে সালার। চোখ খানায় কাবার দিকে স্থির। মাথা তুলে উচ্চ স্বরে বলতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। তোমার ডাকে সাড়া দিতে হাজির আমি। তোমার কোনো শরিক নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও নেয়ামত শুধু তোমারই। সমস্ত সাম্রাজ্য তোমার। তোমার কোনো শরিক নেই। পূর্ণ শক্তিতে অনুরিত ওর কণ্ঠ কানায় কাবার নীরবতাকে ভাঙছে। সে আওয়াজ মহাকাশে পৌঁছে যাওয়ার মতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
খালি পায়ে অর্ধেক পোশাকে ওখানে দাঁড়িয়ে নিজের কণ্ঠ চেনার চেষ্টা করছে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওখানে শুধু ওর কণ্ঠ ছিল। ইন্নাল হামদা ওয়া ইন্না আমাতা লাকা ওয়াল মুলক। চোখের পানি চিবুক বেয়ে ওর পায়ের আঙ্গুল পর্যন্ত গড়িয়ে পড়ে। লা শারীকা লাকা। ওর হাত আকাশের দিকে তোলা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাব্বার গিলাফে লেখা আয়াতগুলো হুট করে খুব আলোকিত হতে দেখে ও, এতটা আলোকিত যে তা ঝলমল করতে শুরু করে। আকাশে তারার আলো হঠাৎ দ্বিগুণ বেড়ে যায়। আয়াতগুলোর দিকে তাকিয়ে রইল বিস্মিত বিমোহিত হয়ে, এবং জোবানে একটা বাক্য নিয়ে। খানায়ে কাবার দরজা আস্তে আস্তে খুলে যেতে দেখলো এবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওর কণ্ঠ আরো উঁচু হয়, একটি ব্যথা, একটি শ্বাস, একটি স্রোতের মতো। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সে মুহূর্তে অনুভব করে ওর কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিশে যাচ্ছে। ইন্নাল হামদা ওয়া ইন্না আমাতা। ওর কণ্ঠের মতো উঁচু না, ফিসফিস প্রতিধ্বনির মতো। বুঝতে পারে এটা অন্য কারো কণ্ঠ। লাকা ওয়াল মুল। এবার খানায়ে কাবায় নিজেকে ছাড়া অন্য কারো উপস্থিত অনুভব করে। লা শারীকা লাকা। কাবার দরজা খুলে যাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই মেহেলি কণ্ঠস্বর ওর চেনা। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওর সাথে একই বাক্য পুনরাবৃত্তি করছে। ইন্নাল হামদা ওয়া ইন্না আমাতা। কণ্ঠটা ডান না বাঁ দিক থেকে আসছে, কিন্তু কোথায়? ওর পেছনে কয়েক পা দূরে। লাকা ওয়াল মুলক লা শারীকা। নিচু হয়ে পায়ের উপর গড়িয়ে পড়া চোখের পানির দিকে তাকাই। পা ভিজে গেছে। আবার মাথা তুলে এক দৃষ্টিতে খানায়ে কাবার দরজার দিকে তাকিয়ে রইল। দরজা খুলে গেছে। ভেতরে আলো, নুরানি আলো। এত আলো যে ও হাঁটু গেড়ে বসে পড়ে। সেজদায় চলে যায়। আলো কমছে। সেজদা থেকে মাথা তোলে ও, আলো ক্ষীণ হয়ে আসছে। উঠে দাঁড়ালো। খানায়ে কাবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আলো বিলীন হয়ে যাচ্ছে। আবারও বাতাসে সে মেলি কণ্ঠের ফিসফিস। এবার ঘুরে তাকায় সালার। সালারের চোখ খুলে যায়। হারাম শরীফের বারান্দার থামে মাথা ঠেকিয়ে বসা ও। কিছুক্ষণ বিশ্রাম নিতে বসেছিল, কিন্তু ঘুম আচমকা ওকে কাবু করে নেই। ওটা ইমামা ছিল, নিঃসন্দেহে ইমামা। সাদা ইহরামে ওর পেছনে। কেবল এক ঝলক দেখতে পেয়েছে, কিন্তু সে এক ঝলকই এটা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। ওটা ইমামা ছাড়া কেউ না। শূন্য মস্তিষ্কে মানুষের বিচরণের দিকে তাকিয়ে ওর মন সিক্ত হয়ে উঠল। ৮ বছরের বেশি হয়ে গেছে মেয়েটাকে দেখার, যাকে আজ হারাম শরীফে স্বপ্নে দেখতে পেয়েছে। ক্ষত আবার তাজা হয়ে ওঠে। চশমা খুলে ২ হাত দিয়ে মুখ ঢেকে নেয়। চোখের উষ্ণ গরম পানি ঘষতে ঘষতে মনে পড়ল, এটা হারাম শরীফ। এখানে কারো কাছ থেকে চোখের পানি লুকানোর প্রয়োজন নেই। এখানে সবাই চোখের পানি ফেলতেই আসে। চেহারা থেকে হাত সরিয়ে নেয়। মাথা নিচু করে সেখানে বসে অনেকক্ষণ কাঁদতে থাকে। তখন মনে পড়ে, প্রতি বছর উমরাহ করতে এলে ইমামার হয়েও উমরাহ করে। মেয়েটার সুস্থতার দীর্ঘ আয়ুর দোয়া করে, যেন সব বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে। সে দোয়া করে। এত বছরে হারাম শরীফে দাঁড়িয়ে নিজের আর ইমামার জন্য সব ধরনের দোয়া করেছে ও। পৃথিবীতে যত ধরনের দোয়া আছে, কিন্তু এখানে হারাম শরীফে দাঁড়িয়ে কখনো নিজেকে জন্য ইমামাকে চায়নি। অদ্ভুত ব্যাপার হলেও কখনো ইমামাকে পাওয়ার জন্য এখানে এসে দোয়া করেনি। চোখের পানি থেমে যায়। নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে অজু করে উমরার জন্য ইহরাম বেঁধে নেয়। কাবা তাওয়াফ করতে গিয়ে ঘটনাচক্রে মাকামে মুলতাজিমের কাছে সে জায়গা পেয়ে যায়। স্বপ্নে নিজেকে সেখানে দাঁড়ানো দেখেছিল ও। হাত উপর তুলে দোয়া করতে লাগলো। এখানে দাঁড়িয়ে তোমার কাছে আম্বিয়াগণ দোয়া করতেন। তাদের দোয়া ও আমার দোয়ায় ভীষণ অন্তরাল। আরজি জানাই ও, যদি আমি নবী হতাম তবে নবীদের মতো দোয়া করতাম, কিন্তু আমি তো সাধারণ বান্দা, গুনাহগার বান্দা। আমার ইচ্ছে, আমার আরজি সব সাধারণ। এখানে দাঁড়িয়ে কেউ কখনো হয়তো কোনো নারীর জন্য কাঁদিনি। আমার জন্য এর চেয়ে বেশি লজ্জা
ও অনুশোচনার আর কি হতে পারে যে আমি এখানে দাঁড়িয়ে হারাম পাকে দাঁড়িয়ে একজন নারীর জন্য আর্তনাদ করছি, কিন্তু হৃদয়ের উপর আমার নিয়ন্ত্রণ নেই, না চোখের পানির উপর। আমি সেই নারীকে হৃদয়ে জায়গা দেইনি, এটা তুমি দিয়েছ। কেন ওই নারীর জন্য এত আমার মধ্যে এত ভালোবাসা ঢেলে দিলে যে আমি তোমার সামনে দাঁড়িয়ে ওকে মনে করছি? কেন আমাকে এত অসহায় করে দিলে যে নিজের অস্তিত্বের উপর আমার নিয়ন্ত্রণ চলে না? আমি সে মানুষ যাকে তুমি সমস্ত দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছ। আমি সে মানুষটা যাকে তোমার বাইরে পথ দেখানোর কেউ নেই। আর সে নারী আমার জীবনের প্রতিটি পথের মোড়ে দাঁড়িয়ে আছে। আমাকে কোথাও যেতে দেয় না, কোথাও পৌঁছাতে দেয় না। হয়তো আমার হৃদয় থেকে ওর জন্য ভালোবাসা এমনভাবে মুছে দাও যাতে কখনো ওর খেয়াল অবধি না আসে। না হলে ওকে আমার করে দাও। যদি ওকে না পাই সারা জীবন ওর জন্য কাঁদবো, কিন্তু ওকে পেয়ে গেলে তোমার বাইরে অন্য কারোর জন্য কাঁদতে হবে না। আমার চোখের পানিকে খালিস করে দাও ইয়া রব। আমি এখানে দাঁড়িয়ে পবিত্র নারীদের মধ্যে একজনকে চাইছি। আমি ইমাম হাসিমকে চাইছি। আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সেই নারীকে চাইছি যে তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় কাউকে শরিক করেনি, যে নিজের জীবনের সমস্ত আরাম আয়েশ বিসর্জন দিয়েছে। যদি আমি জীবনে কখনো কোনো নেকি করে থাকি, তাহলে আমাকে সে বিনিময়ে ইমাম হাসিমকে দাও। তুমি চাইলে এটা সম্ভব, এখনো সম্ভব। আমাকে এই অগ্নি পরীক্ষা থেকে উদ্ধার করো। আমার জীবন সহজ করে দাও। ৮ বছর ধরে যে যন্ত্রণার মাঝে আছি আমাকে তা হতে রেহাই দাও। সালার সিকান্দারের উপর আরেকবার রহম করো। সেটাই যা তোমার গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ। মাথা নিচু করে সেখানে অনুনয় করছিল ও, যেখানে নিজেকে স্বপ্নে দেখেছে। পার্থক্য শুধু এখন ওর পেছনে ইমামা নেই। অনেকক্ষণ পর্যন্ত কাঁদার পর সেখান থেকে সরে আসে। আকাশে তারার আলো ম্লান হয়ে আসছে, কিন্তু খানায়ে কাবা আলোয় তখনও আলোকিত। রাতের এই প্রহরেও মানুষ ভিড় ঠিক একই রকম। স্বপ্নের মতো খানায়ে কাবার দরজা খোলেনি। তা সত্ত্বেও সেখান থেকে সরে আসার সময় সালার নিজের মাঝে প্রশান্তি টের পায়। সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুরু করে, যার মাঝে গত ১ মাস ধরে ভুগছিল। এক অদ্ভুত আশ্বাস বাজছিল দোয়ার পর। সেই আশ্বাস আর স্বস্তি নিয়ে ১ সপ্তাহ পর পাকিস্তান ফিরে আসে। আগামী বছর পিএইচডির জন্য আমেরিকা যাচ্ছি। ফুরকান চমকে সালার দিয়ে তাকায়। মানে কি? সালার হাসে। মানে কি? এর মানে কি? পিএইচডি করব। এমন হঠাৎ করে? হঠাৎ না, পিএইচডির চিন্তা আগেরই। এখন করে ফেলা ভালো, সালার শান্ত ভঙ্গিতে বলল। ওরা দুজন ফুরকানের গ্রাম থেকে ফিরছিল। ফুরকান ড্রাইভ করছে যখন সালার হুট করে পিএইচডির কথা জানেন। ব্যাংকে জানিয়েছি, রিজাইন করব ভাবছিলাম, কিন্তু তারা ছুটি দিতে চাইছে। আমি এখনো ভাবিনি অফার অ্যাকসেপ্ট করব না রিজাইন করব। তুমি পুরো প্ল্যানিং করে বসে আছো? হ্যাঁ ইয়ার, মজা করছি না। আসলে সামনের বছর পিএইচডির জন্য যাচ্ছি। কয়েক মাস আগ পর্যন্ত তোমার এমন কোনো ইচ্ছে ছিল না। ইচ্ছের কি আর ঠিক ঠিকানা থাকে? একদিনে তৈরি হয়ে যায়। সালার কাঁধ ঝাঁকিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি এমনিতেও ব্যাংকিং নিয়ে একটা বই লিখতে চাই, কিন্তু গত কয়েক বছর এত ব্যস্ততায় কাটিয়েছি যে ওটা নিয়ে কাজ করতে পারিনি। চাইছি পিএইচডি চলাকালীন বইটা লিখে প্রকাশ করিয়ে ফেলবো। হাতে কিছুটা সময় থাকলে কাজটা সহজ হয়ে যাবে। ফুরকান কিছুক্ষণ নীরবে গাড়ি ড্রাইভ করে বলে উঠল, আর স্কুল? ওটার কি হবে? ওটার কিছুই হবে না, যেমন আছে তেমন চলবে। ইনফ্রাস্ট্রাকচার আরো উন্নত হবে। বোর্ড অফ গভর্নর আছে, তারা আসা যাওয়া করবে। তুমি আছো। আমার পাপার সাথেও কথা বলেছি, তিনিও এখানে আসা যাওয়া করবেন। আমার না থাকায় বিশেষ কোনো প্রভাব পড়বে না। এই স্কুল অনেক আগেই সালার সিকান্দারের লাঠি ছেড়ে দিয়েছে, আগামীতেও তা প্রয়োজন হবে না। কিন্তু আমি পুরোপুরি এর থেকে সরে যাচ্ছি না। খেয়াল রাখবো, সাহায্যের দরকার হলে এসে পড়বো। আগেও তো এমনটাই করতাম। ফ্লাস্ক থেকে চা কাপে ঢালছিল সালার। পিএইচডির পর কি করবে? ফুরকান গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো। ফিরে আগের মতো এখানেই কাজ করব, একেবারে আর যাচ্ছি না। হেসে ফুরকানের কাঁধে হাত রাখে ও। কয়েক বছর পর যেতে পারবে না?
না, যে কাজ আজ হওয়া উচিত সেটা আজই করা ভালো। আমার মুড আছে এখন পড়ার। হয়তো কয়েক বছর পর থাকবে না। সালাদ চায়ে চুমুক দিতে দিতে বলল, বা হাতে রেডিওর টিউন বদলায়। রোটারি ক্লাব আগামী উইকেন্ডে একটা ফাংশন করছে। ইনভিটেশন এসেছে, যাবে? জিজ্ঞেস করে সালার, কেন যাব না? তাদের প্রোগ্রাম চমৎকার হয়। ফুরকান উত্তরে বলল। কথোপকথনের প্রসঙ্গ বদলে গেছে। সেদিন রবিবার ছিল। সালার দেরি করে ঘুম থেকে উঠে খবরের কাগজের শিরোনাম দেখতে দেখতে কিচেনে নাস্তা তৈরি করতে থাকে। শুধু হাত মুখ ধুয়েছিল, শেভ করেনি। নাইট ড্রেসের উপর একটা ঢিলে ঢালা সোয়েটার পরা। কেটলি চুলার উপর রাখার সময় ডোরবেল বেজে ওঠে। খবরের কাগজ হাতে কিচেন থেকে বেরিয়ে আসে। দরজা খুলে মোটামুটি ভালো একটা ধাক্কা খায় যখন দেখে সাইদা আম্মা সামনে দাঁড়ানো। দরজা পুরো খুলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহর শুক্রিয়া, একদম ঠিক। তুমি কেমন আছে? তিনি উষ্ণভাবে ওর মাথায় হাত বুলালেন। আমিও ঠিক আছি। ভিতরে আসুন আপনি। ও হেসে বলল, ঠিক তো মনে হচ্ছে না, দুর্বল দেখাচ্ছে। চেহারাও কালো হয়ে গেছে। চশমার ফাঁক দিয়ে ওর চেহারা পর্যবেক্ষণ করলেন তিনি। রং কালো হয়নি, শেভ করিনি। সালার কষ্ট করে নিজের হাসি চেপে বলল, তাকে নিয়ে ভেতরে ঢুকে। আচ্ছা, তাহলে শেভ করোনি কেন? ওহো, দাড়ি রাখতে চাও? অনেক ভালো কথা, নেকির কাজ। সাইদা আম্মা সোফায় বসলেন। না আম্মা, দাড়ি রাখছি না। আজকে রবিবার, দেরি করে উঠেছি কিছুক্ষণ আগে, এজন্য শেভ করিনি। দেরি করে কেন উঠেছ বাবা? দেরি করে উঠতে নেই। ভোরে উঠে ফজরের নামাজ পড়বে, চেহারায় নূর আসবে। এজন্যই তোমার চেহারা মলিন দেখাচ্ছে। মানুষের ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে হাঁটতে বের হওয়া উচিত। এতে শরীর ভালো থাকে। আল্লাহ পাকও খুশি হন। সালার দীর্ঘশ্বাস ফেলল। আমি নামাজ পড়ে ঘুমিয়েছিলাম আম্মা, শুধু রবিবার দেরিতে উঠি। না হলে প্রতিদিন সকালে সেসব করি যা আপনি বলেছেন। ওর ব্যাখ্যায় আম্মা বেশ সন্তুষ্ট হলেন। খুব ভালো, খুব ভালো। এজন্যই তোমার চেহারা চমকাচ্ছে, ভালো দেখাচ্ছে। কথা বদলে গেল। আপনি কি খাবেন? নিজের চেহারা নিয়ে আর কোনো মন্তব্য শোনার ইচ্ছে ছিল না ওর, তাই প্রসঙ্গ পরিবর্তন করে, নাস্তা করবেন? না, আমি নাস্তা করে এসেছি। সকাল ৬টা ৭টার দিকে নাস্তা করে ফেলি। 11:30টায় দুপুরের খাবার। সাইদা আম্মা নিজের রুটিন বলতে থাকলেন। তাহলে দুপুরের খাবার খান, 10:30 তো বাজে। না, এখন আমার খিদে নেই। তুমি আমার পাশে এসে বসো, আমি একটু আসছি। তার মানা করা সত্ত্বেও কিচেনে চলে আসে। পুরো 6 মাস ধরে তোমার অপেক্ষা করছি, কিন্তু একবারও চেহারা দেখালে না, অথচ ওয়াদা করেছিলে। কিচেন থেকে তার কথা শুনছিল। আমি অনেক ব্যস্ত ছিলাম আম্মাজি, নিজের জন্য চা বানাতে বানাতে বলল। তোমার কিসের এত ব্যস্ততা? আরে বাচ্চা, ব্যস্ত তো তারা থাকে যাদের বউ বাচ্চা আছে। না তুমি নিজের ঘর বেঁধেছ, না নিজের পরিবারের সাথে থাকছো। তারপরও বলো ব্যস্ত ছিলাম। টোস্টার থেকে স্লাইস বের করার সময় তার কথায় হাসে ও। এখন দেখো, এগুলো তোমার কাজ তো না। ওকে চায়ের ট্রে আনতে দেখে নারাজ হয়ে বলেন। কিছু না বলে হেসে টেবিলের উপর কাপ পিরিচ রাখতে থাকে ও। বউ থাকলে এসব কাজ বউ করতো, এমন কাজ পুরুষের শোভা দেয় না। ঠিক বলছেন আম্মাজি, কিন্তু বাধ্য, বউ নেই, কি করার। চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দে। ওর কথা শুনে সাইদা আম্মা যেন লাফিয়ে উঠলেন। এটা কেমন কথা, কি করার? আরে বাচ্চা, দুনিয়া মেয়ে দিয়ে ভরা। তোমার বাবা মা আছে, তাদেরকে বলো তোমার জন্য সম্বন্ধ ঠিক করতে। না হলে তুমি চাইলে আমি চেষ্টা করতে পারি। সালার টের পেল পরিস্থিতি নাজুক হচ্ছে। না না আম্মাজি, আপনি জানেন আমি আমার জীবন নিয়ে বেশ খুশি আছি। আর যতদূর ঘরের টুকটাক কাজের বিষয়, সেটা তো আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। এখন তুমি কোথা থেকে কোথা চলে গেলে? আমি তোমার জন্য বলছিলাম। আম্মা কিছুটা থতমত খেয়ে বললেন, আপনি এই বিস্কুট নিন, সাথে কেকও। সালার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। আরে হা, যে কাজের জন্য এসেছি সেটা ভুলেই গেছি। হাতের বড় ব্যাগটা খুলে তিনি কিছু খুঁজতে থাকেন। তোমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। চায়ে চুমুক দিতে দিতে সালার জিভে আঁচ লেগে যায়। আমার বোনের? আম্মাজি, আমার বোনের বিয়ে তো 5 বছর আগে হয়ে গেছে। কিছুটা হতভম্ব হয়ে বলল। সাইদা আম্মা ততক্ষণে ব্যাগ থেকে কার্ড বের করে ফেলেছেন। আরে আমি আমার মেয়ের কথা বলছি। আমনা,
তোমার বোনের মতো, তাই না? ওর কথায় খুব হতাশ হয়ে তিনি কার্ড বাড়িয়ে দেন। সালারের পেট ফেটে হাসি আসে। কাল পর্যন্ত উনি মেয়েটাকে ওর বউ বানানোর চেষ্টায় ছিল, আর আজকে এসে বোন বানিয়ে দিয়েছে। কিন্তু প্রচুর স্বস্তি অনুভব করে। অন্তত এখন আর তাকে বা তার মেয়েকে নিয়ে ভয় নেই। সানন্দে কার্ড নেই। মুবারক হক। কবে হচ্ছে বিয়ে? কার্ড খুলতে খুলতে জিজ্ঞেস করলো। পরের সপ্তাহে। যাক আম্মাজি, আপনার দুশ্চিন্তা শেষ হলো। সালার আমার বদলে আপনার শব্দটি ব্যবহার করলো। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া। অনেক ভালো জায়গায় সম্বন্ধ হয়েছে। আমার দায়িত্ব শেষ। ছেলেদের কাছে ইংল্যান্ড চলে যাব। সালার কার্ডের উপর নজর বোলাই। তোমাকে এই কার্ড দিতে আলাদাভাবে এসেছি। এবার কোনো বাহানা শুনবো না। বিয়েতে আসতেই হবে। ভাইয়ের মতো দায়িত্ব নিয়ে বোনকে বিদায় দিবে। সালার হাসি লুকানোর জন্য চায়ের কাপ ঠোঁটে ধরল। চিন্তা করবেন না, অবশ্যই আসবো। কাপ নিচে রেখে স্লাইসের উপর মাখন লাগায় ও। ফুরকানের কার্ডও নিয়ে এসেছি, ওকেও দিতে হবে। ফুরকানের চিন্তা এখন সাইদা আম্মাকে জ্বালাচ্ছে। ফুরকানের আজ ভাবির সাথে শ্বশুরবাড়ি যাওয়ার কথা। এতক্ষণে চলে গেছে হয়তো। আমার কাছে রেখে যান, আমি দিয়ে দিব। তুমি যদি ভুলে যাও তাহলে? সাইদা আম্মা নিশ্চিন্ত হতে পারলেন না। আমি ভুলবো না। আচ্ছা, ফোনে ফুরকানের সাথে কথা বলিয়ে দিচ্ছি। সাইদা আম্মা খুশি হন। হ্যাঁ, এটা ঠিক আছে, ফোনে কথা বলাও। চলবে।